এগুলো হাস্যকর। আমাদের 65 জনের উপরে সাংবাদিক খুন হয়েছে, সাগররুনি সহ। সেই হত্যার আজও বিচার পায়নি। আজকে যত কালো আইন সাংবাদিকদের উপর চালানো হয়েছে সেগুলো তুলে নেওয়া হয়নি, সেগুলো বন্ধ করতে হবে। বন্ধ দাবি জানিয়েছিলাম অনেক মিডিয়া, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমাদের সাংবাদিক ভাইরা যেমন ছিল তেমনই আছে। 17 বছর ফেসিবাদের দ্বারা নির্যাতিত ছিল সাংবাদিক ভাইরা। আজ নতুন করে আমরা আবারও আজকে রাজপথে নামতে বাধ্য হচ্ছি। নির্যাতনের কারণে আমরা স্বাধীনভাবে আমাদের কলম ধরতে পারছি না, আমরা স্বাধীনভাবে আমাদের সত্য কথা প্রকাশ করতে পারছি না আজও। তার কারণ আমাদের এত সাংবাদিক বেকারত্বে ভুগছে। যারাও আছে প্রতিদিন আমরা শুনছি আজকে অমুক ভাইয়ের চাকরি নেই, কালকে তমুক ভাইয়ের চাকরি নাই, চাকরি থাকলেও অধিকারটুকু কেড়ে নেওয়া হয়। যেমন আমাদের ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যোগ্য মহাসচিব আমি বলবো কাদের গনি ভাইকে চাকরি দেওয়া হয়েছিল, পরে তিনি 200 সাংবাদিকের রুটি ব্যবস্থা করেছিলেন। সেই অধিকারটুকু এখন তার থেকে দূরে সরিয়ে নেওয়া হয়েছে। এগুলো বন্ধ করতে হবে। ফ্যাসিবাদের দোষরদের তাড়াতাড়ি সম্ভব শাস্তি দিতে হবে। আমাদের সাংবাদিকদের স্বাধীনতা পূর্ণ দিতে হবে। আমাদের যে দাবি 31 দফা, সেই দাবির লক্ষ্যে আমরা পরবর্তী সময় রাজপথে থাকবো যদি আমাদের দাবি না মানা হয়। সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার আজকের বক্তব্য এখানে সমাপ্তি করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সাগররুনি হত্যার বিচার, 10ম ওয়াইজ ভোট বাস্তবায়নের জন্য দাবি প্রেক্ষিতে আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেস ক্লাব সহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন গত 17 বছর ওয়াইজ ভোট বাস্তবায়ন, সাংবাদিক হত্যার বিচার চেয়ে আমরা রাজপথে রাত দিন একাকার করে দিয়েছিলাম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে এমন একটি সরকারের পক্ষে আমাদেরকে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে, না পাচ্ছি আমরা বলতে সরকার আমাদের, না পাচ্ছি বলতে এই সরকারের বিপক্ষে আমরা। সংগ্রামী বন্ধুগণ, এই সরকারের আমলেও বিসমিল্লাহির রহমানির রহিম সাংবাদিকদের রুজি পেশার সুরক্ষায় নিয়োজিত জাতীয় সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের আজকের এই আয়োজনে সম্মানিত সভাপতি, উপস্থিত সাংবাদিকদের জাতীয় নেতৃবৃন্দ, আজকে দেশব্যাপী 21 দফা দাবি পালন করছে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ঘোষিত কর্মসূচি। বলতে চাই সাগররুনির কথা। বিগত সরকারের সময়ে বাংলাদেশের মানুষ সন্দেহ করেছে ওই সরকারের প্রভাবশালী কেউ আমাদের প্রিয় সহকর্মী সাগররুনি হত্যায় জড়িত, তাই তদন্ত দীর্ঘায়িত হচ্ছিল। 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে আমরা আশা করেছিলাম অল্প সময়ের মধ্যে এর জট খুলবে, কারা সাগররুনি হত্যায় জড়িত, কারা পৃষ্ঠপোষকতা করেছে সে বিষয় উন্মোচিত হবে। কিন্তু দুঃখের বিষয়, আজকে সর্বোচ্চ আদালতের আওতায় এই মামলার তদন্ত হচ্ছে। আমরা জানি না আর ভবিষ্যৎ কি। বলতে চাই ওয়াইজ ভোট সম্পর্কে। নবম ওয়াইজ ভোট ঘোষণা করার পরে বিগত সরকারের 3 জন মন্ত্রী তারা সাংবাদিকদের কোন নেতৃবৃন্দের সাথে কথা না বলে 8ম ওয়াইজ ভোট পর্যন্ত কি পরিস্থিতি ছিল সেগুলো না জেনেই
ওয়েজ বোর্ডের সুপারিশের পর সাংবাদিকদের আয়কর এবং গ্রাচুইটি নিয়ে উদ্ভট সিদ্ধান্ত দিয়ে নবম ওয়েজ বোর্ড যাতে বাস্তবায়ন না হয় সেরকম একটি পরিস্থিতি সৃষ্টি করে তারা গিয়েছিল। আইনি লড়াই চলছে। ঢাকা সাংবাদিক ইউনিয়নের একজন কর্মী হিসেবে সাংবাদিকদের পক্ষে নবম ওয়েজ বোর্ডে বিগত সরকারের মন্ত্রীরা ওয়েজ বোর্ডের সুপারিশের বাইরে গিয়ে যে প্রস্তাব করেছে আমরা চ্যালেঞ্জ করেছি হাইকোর্টে। হাইকোর্ট অবৈধ মন্ত্রীদের সেই সুপারিশ বাতিল করেছে। মামলাটি বর্তমানে আপিল বিভাগে বিচারাধীন। আমি নবম ওয়েজ বোর্ড সম্পর্কে আর কিছু বলতে চাই না। অবিলম্বে 10ম ওয়েজ বোর্ড ঘোষণা করুন। কথায় কথায় আমার সহকর্মীদের চাকরি ছাড়তে বাধ্য করা যাবে না। পাশাপাশি দৈনিক নিরপেক্ষ, বাংলাদেশ মোস্ট সহ গত এক সপ্তাহে যে গণমাধ্যমগুলো বন্ধ হয়েছে আমার সহকর্মীদের ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে হবে। অন্যথায় পরে সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন আন্দোলনের মধ্য দিয়ে অতীতের মতোই সেই বকেয়া উদ্ধারে সহায়তা করবে। আপনাদের সবাইকে অগণন ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন সাংবাদিকদের অধিকার নিয়ে যিনি দীর্ঘদিন রাজপথে সক্রিয় ছিলেন, সাংবাদিকদের দুঃখে সুখে তিনি সাংবাদিকের পাশে থাকেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি এবং দৈনিক বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক জনাব রাশেদুল হক। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজকে অনেকদিন পরে এখানে যেহেতু একটা প্রোগ্রাম হচ্ছে এই জন্য আমি খুশি, আনন্দিত। আমার দাবি, আজকে এখানে যারা দাঁড়িয়েছেন অনেকের হয়তো নানাভাবে চাকরি হয়েছে, কিন্তু ভাই 80% লোকের এখানে কোনো চাকরি হয় নাই। আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? হাসিনার প্রধান হয়েছে, অনেকে বড় বড় চেয়ার পেয়েছেন, কিন্তু এই সাধারণ মানুষের কোনো চাকরি হয় নাই। এই সাংবাদিকরা কি সাংবাদিকতা জানে না? অবশ্যই জানে। আজকের দাবি একটা তো রাষ্ট্রের কাছে, আপনাদের কাছে দাবি, এখান থেকে দেখে দেখে বেকার সাংবাদিকদের বসাইতে হবে, ফেসিবাদকে লাত্তি মারতে হবে, লাত্তি মেরে ওইসব হাউসে আমাদের বেকার সাংবাদিকদের চাকরি দিতে হবে। এটা হলো মূল দাবি। তারপর সাংবাদিকদের, ফেসিবাদের সাংবাদিকদের সম্পাদক, মালিক এরকম বহুত আছে। গত কয়েকদিন আগে যে সাপ্লিমেন্ট দিয়েছে, 50 জন মিডিয়াকে সাপ্লিমেন্ট দিয়েছে, এর মধ্যে 44টি প্রতিষ্ঠান ফেসিবাদের প্রতিষ্ঠান, সেই আওয়ামী প্রতিষ্ঠান, তাদেরকে সাপ্লিমেন্ট দেওয়া হয়েছে। আপনারা কোনো ব্যবস্থা নেন নাই। কিসের কুরাটিমের গণমাধ্যম কমিশন করা হয়েছিল, আজ পর্যন্ত গণমাধ্যমের কোন দাবি বাস্তবায়ন হয় নাই। অবিলম্বে 10ম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করতে হবে, বেকার সাংবাদিকদের চাকরি দিতে হবে এবং সাংবাদিকদের নিরাপত্তার বিধান করতে হবে, সাগরণী হত্যার বিচার করতে হবে। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আমি এই পর্যায়ে বক্তব্য অনুরোধ করছি সাংবাদিকদের অনেক জনপ্রিয় নেতা, যে নির্বাচনে বারবার জিতেন, আমাদের ঢাকা সাংবাদিকের সহসভাপতি কবি রফিক মোহাম্মদকে আমি সংক্ষিপ্ত বক্তব্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই প্রতিবাদ মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত বিএফইউজে এবং ডিইউজে জাতীয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এবং আমার প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই প্রতিবাদ সমাবেশে কেন দাঁড়াতে হলো সেটা আপনারা আমাদের আগের বক্তাদের কাছ থেকে অনেক কথাই শুনেছেন, আমি আর সেদিকে যাব না। আমি শুধু বলতে চাই যে আমাদের নেতৃবৃন্দ যারা এই আমাদের রুটি রুজি আন্দোলনের জন্য দীর্ঘদিন সংগ্রাম করছেন, এখনো করছেন, কেন করছেন, এই প্রশ্নের জবাব আমাদের খুঁজে বের করতে হবে। এই সরকারকে আমরা আমাদের নিজেদের সরকার ভেবেছিলাম, তারা ক্ষমতায় যাওয়ার পর আমাদের স্বার্থ ভুলে গিয়ে যে ভারতের আধিপত্যের বিরুদ্ধে
আধিপত্যবাদী বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি, সেই ভারতের এই দাবেদার যারা, তাদের নিয়েই এই সরকার চলছে। তাই আমি বলতে চাই, ভারতের দাবেদারি বাদ দিয়ে আমাদের বাংলাদেশের স্বার্থকে আগে রেখে যে তারেক রহমান বক্তব্য দিয়েছেন, তার যে স্লোগান আগে বাংলাদেশ, সেই আগে বাংলাদেশকে প্রাধান্য দিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন এবং সাংবাদিকদের যে দাবি দেওয়া আছে সেই দাবি মেনে নিয়ে আমাদের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনারা দ্রুত সিদ্ধান্ত নিন এবং আমাদের সাগর রুনির হত্যার বিচার যাতে দ্রুত হয় সেই ব্যবস্থা গ্রহণ করুন, এই দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন সাংবাদিকদের একজন জনপ্রিয় মুখ, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাব এডিটর এবং বাংলাদেশ ফেডারেশনাল এডিশনাল নিউজ এডিটর এবং বাংলাদেশ ফেডারেশন সংবাদ ইউনিয়নের নির্বাহী কমিটির অন্যতম সদস্য তোরা পদপ্পর হোসেন একেবারেই সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। সভাপতি উপস্থিত বাংলাদেশ ফেডারেশন সংবাদ ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও সংগ্রামী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই ও বোনেরা, আপনারা জানেন গত 15-16 বছর স্বৈরাচার সরকারের আমলে মিডিয়ার কোনো স্বাধীনতা ছিল না। সাংবাদিকরা সত্য কথা বলতে পারেনি, সত্য কথা বলতে হামলা নির্যাতনের শিকার হয়েছে। এই 15-16 বছরে অনেক মিডিয়া বন্ধ করে দিয়ে সাংবাদিকদের বেকার করা হয়েছে। আমরা জানি 5 বছর পর ওয়েস্ট বোর্ড গঠন করা হয়, কিন্তু নবম বোর্ড গঠন করা হয়েছে, কিন্তু এখনো বাস্তবায়ন করা হয়নি। আজকে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি 10ম জরুরি হয়ে পড়েছে। আমরা আশা করেছিলাম 5ই আগস্ট স্বৈরাচারের পতন হয়েছে, বাংলাদেশে নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে, সরকার এই সমস্যাগুলো সমাধান করবে, কিন্তু আমরা কোনো কিছু বাস্তবে দেখতে পাচ্ছি না। কাজে আমি বলতে চাই, এই সরকারকে বলতে চাই, অন্তর্বর্তীকে বলতে চাই, আগামী 48 ঘন্টার মধ্যে সাগর রুনি সহ 35 জন সাংবাদিক বিচারের পদক্ষেপ নেবেন, 10ম ওয়েস্ট ঘোষণা করবেন এবং চাকরিচ্যুতদের পুনর্বহাল করবেন। এই আহ্বান জানাতে নতুবা আমার সাংবাদিক আহ্বান জানাতে চাই, আপনারা আন্দোলন শুরু করেছেন, এই আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করে ঘরে ফিরতে চাই। সেই আন্দোলনে সবাই শরিক থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন, ইনশাআল্লাহ আমরা তৈরি হব, দাবি আদায় করে ঘরে ফেলব। এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের মহাসচিব আজকে একটি গুরুত্বপূর্ণ ইস্তেহার পাঠ করবেন সাংবাদিক অধিকার নিয়ে, তাই সবাইকে আবার অনুরোধ করছি একটু সংক্ষিপ্ত করবেন, আমরা সবাই শুধু একটু অংশগ্রহণ করছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের অন্যতম নেতা, যিনি সাংবাদিক অধিকার নিয়ে দীর্ঘদিন কাজ করছেন এবং সহায়তা করছেন, বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক দপ্তর সম্পাদক জনাব আবু বক্কর। ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সাংবাদিক সমাবেশের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি সহ সাংবাদিক নেতৃবৃন্দ, আমরা আজকের যে অধিকারগুলো, সাংবাদিকদের অধিকারগুলো নিয়ে আজকের এই সমাবেশ, এই অধিকারগুলো শুধু আজকের কথা নয়, এই অধিকারগুলো নিয়ে আমরা গত 15 বছরের কথা বলেছি। বিশেষ করে সাগর রুনি হত্যার বিচার আজকে আমরা পাইনি। এই সরকার প্রথমে উদ্যোগ নেওয়ার পরেই আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশ সফরে আসার পর থেকেই সাগর রুনি হত্যার বিচারের কাজ বন্ধ হয়ে যায়। সরকার প্রথম উদ্যোগ ঠিকই নিয়েছিলেন, কিন্তু আমরা আবারও ব্যর্থহীনভাবে জানাতে চাই, সাগর রুনির হত্যার বিচার এই বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। আমরা আজকে সাংবাদিকদের যে মিডিয়া হাউসগুলো সাংবাদিকদের বিনা নোটিশে আজকে চাকরিচ্যুত করছেন, আমাদের আরটিভির অরণ্য গফুর বিগত 12 বছর একাধারে চাকরি করেছেন সুনামের সাথে, কিন্তু কোন কারণে তাকে চাকরিচ্যুত করা হলো? তাদেরকে আজকে তাদের কর্তা ব্যক্তিদেরকে ফোন দিলে তারা ফোন রিসিভ করেন না। আমাদের বক্তারা রয়েছেন, অতিথিরা রয়েছেন, তারা কথা বলবেন। আমি শুধু বলতে চাই, সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য আমরা অতীতে যেরকম রাজপথে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তাদের জন্য বলে রাখি, তারাও যদি তালবাহানা করেন তাহলে আমরা আবার সেই 90-এর গণ অভ্যুত্থানের মতো, জুলাই বিপ্লবের মতো সাংবাদিকরা গণমানুষের সাথে এই আন্দোলন একাকার করে দেবে। সুতরাং
আমরা সাধুবাদ জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই যারা আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করতে আসবেন তারা অবশ্যই গণমাধ্যম কর্মসূচি, গণমাধ্যম সকল সুযোগ সুবিধা সহ আপনারা ভূমিকা পালন করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আজকে যারা প্রোগ্রামে হাজির হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আন্দোলন সংগ্রাম আমাদের প্রতিদিনকার রুটিন ছিল। আজকে যে কর্মসূচি আপনারা অবগত আছেন, সারা বাংলাদেশে আমাদের যে অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলি আছে, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সহ একযোগে আমরা পালন করছি। আমাদের মূল দাবি হচ্ছে নো ওয়েলফুড নো মিডিয়া। বন্ধুরা আমার, আমরা আমাদের অধিকার রক্ষার সংগ্রাম আমরা রাজপথে অতীতে করে আসছি, আজকে করব। আজকে আমাদের মহাসচিব গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এই বিষয়ে। সময় যেহেতু কম, আমি বাড়াতে চাই না কথা, শুধু একটি কথাই বলতে চাই, এখানে আমাদের মিডিয়ায় যারা এখন বেকার আছেন, অনেক যোগ্য আন্দোলন সংগ্রাম করার সহযোগিতা করেছি। আজকে জুলাই আন্দোলন, জুলাই সনদ ঘোষণা হয়, আমাদের নেতৃবৃন্দ দাওয়াত পায় না, জাতীয় ঐক্যমত্য কমিশন আমাদের সাথে কোনো কথা বলে না। এইভাবে জুলাই সনদ রচিত হয়েছে, কিন্তু সেই জুলাই সনদে সাংবাদিকদের কোনো কথা নাই। আমি আজকে এখান থেকে দাবি জানাচ্ছি, আমাদের সাথে কথা বলে জুলাই সনদে সাংবাদিকদের যে অবদান তা লিপিবদ্ধ করতে হবে। আপনারা জানেন গত 15 বছর ফেসিবাদ বিরোধী আন্দোলনে 61 জন সাংবাদিক শাহাদাত বরণ করেছেন। ফেসিবাদ জুলাই আন্দোলনে 5 জন সাংবাদিক শাহাদাত বরণ করেছেন। এগুলো লিপিবদ্ধ করতে হবে। এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। মহসিন ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ ও আমার সাংবাদিক ভাই বোনেরা, আমার পূর্ববর্তী বক্তারা আসলে সবই বলেছে। আমি শুধু একটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। এই বিগত 15 বছরের আন্দোলন সংগ্রামে প্রায় 5,000 মানুষ রক্ত দিয়েছে বিরোধী দলে, তাদের কথা ভুললে চলবে না। জুলাই বিপ্লবে 2,000 লোকের মৃত্যু হয়েছে, এটা একটা ঐতিহাসিক ঘটনা। এই জুলাই বিপ্লব এবং এই 15 বছর বিগত আন্দোলনে, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে প্রায় 7-8 হাজার লোকের রক্তের বিনিময়ে আজকের এই অন্তর্বর্তীকালীন যে সরকার, এই ফসল হচ্ছে আমাদের এই সরকার। এই সরকার অনেক রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারের সাফল্য আমরা চাই। এই সরকার আমাদেরকে একের পর এক নানানভাবে অবহেলা করছে, বঞ্চিত করছে। এমনকি এই তথ্য মন্ত্রণালয়ের যে উপদেষ্টা, তিনি এখনো সত্যিকার অর্থে সাংবাদিকদের সাথে মত বিনিময় করতে সময় পাননি। আমি তো কোনোদিন তাকে দেখিনি, তার সাথে কথা বলতে পারিনি। আমি একটি কথা বলতে চাই, এখানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি উপস্থিত নেই, ওনাকে আমরা হাতে তালি দিয়ে সম্মান জানাবো। এই জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিস্ট মুক্ত করার জন্য ওনার নেতৃত্বে কিন্তু ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, কিন্তু সরকারি প্রতিষ্ঠানে এখনো একজন ফ্যাসিস্ট মুক্ত হয়নি। বিএসএস, পিআইডি, পিআইবি, শিল্পকলা, বিটিভি সহ তথ্য মন্ত্রণালয়ের অনেক সংগঠন আছে যেখানে শত শত ফ্যাসিস্ট এখনো চাকরিতে আছেন, বেতন ভাতা পাচ্ছেন, সে আগের মতো সুযোগ সুবিধা পাচ্ছেন। অথচ আমরা এখানে দাঁড়িয়ে আছি, অনেক লোক বেকার, তাদের চাকুরির কোনো সমস্যা নাই। শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া উচিত। আমি মনে করি এই সভা আজকে একটি এমন কার্যকরী ভূমিকা রাখবে আমাদের মহাসচিব, যাতে তথ্য মন্ত্রণালয়ের অধীন সমস্ত ফ্যাসিস্ট মুক্ত করা হয়। আমরা যদি প্রেস ক্লাব থেকে ফ্যাসিস্ট মুক্ত করতে পারি, তথ্য মন্ত্রণালয় থেকে কেন ফ্যাসিস্ট মুক্ত হবে না? আমি সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য বন্ধুরা, আমাদের জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, আমরা বক্তব্য শুনবো এবং আমরা তাদের বক্তব্য থেকে অনুপ্রাণিত হয়ে সামনে আরো আন্দোলন সংগ্রামে এগিয়ে যাব। আমি একটি কথা বলতে চাই যে বারবার করে আমাদের যে বক্তব্যগুলো আসছে, সাগর রুনির হত্যার বিচার আমরা পাইনি, আমরা বারবার করে বলছি, কিন্তু আমরা মনে করেছিলাম যে বিগত সময়ে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটে গিয়েছে সেগুলো বারবার চর্বণ না করে আমরা এতটুকু বলতে চাই যে আমরা আশা করেছিলাম এই ইন্টারিম গভর্নমেন্টের সময় সাগর রুনির হত্যার বিচার আমরা পাবো, কিন্তু আমরা লক্ষ্য করছি সেটা কিন্তু খুব বেশি যে অগ্রগতি হচ্ছে সেটা আমাদের সাংবাদিক সমাজকে
আমাদের খুব বেশি আশা দেখাচ্ছে না। বন্ধুরা জানেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেশ কয়েক দফায় বিগত সরকারের সময়, ফ্যাসিস্ট সরকারের সময় বেতন বাড়ানো হয়েছে, কিন্তু আমরা জানি 2018 সালে 17 সালে যে ওয়েজ বোর্ড হয়েছে, সেই ওয়েজ বোর্ডের পরে কিন্তু আর কোনো ওয়েজ বোর্ড ঘোষিত হয়নি। আমাদের জানি আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী 5 বছর পর পর ওয়েজ বোর্ড গঠিত হওয়ার কথা, কিন্তু সেই ওয়েজ বোর্ড গঠিত হয়নি। আমরা 8 বছর হয়ে গেছে কিন্তু ওয়েজ বোর্ড গঠিত হয়নি। আমরা অবিলম্বে 10ম ওয়েজ বোর্ড ঘোষণা করবার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, তথ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা যারা এখানে অনুষ্ঠান ব্যবহার করবার জন্য আসছি, আমরা কয়জন বেতন পাই ঠিক মতো সেটা আমরা সবাই জানি। আর বিশেষ করে আমাদের টেলিভিশন ভাই বোন বন্ধুদের জন্য কিন্তু কোনো স্বতন্ত্র ওয়েজ বোর্ড নেই। আমরা সংবাদপত্র, সংবাদ সংস্থার জন্য ওয়েজ বোর্ড আছে। তাই আমি এই তথ্য মন্ত্রণালয়ের প্রতি, সরকারের প্রতি আহ্বান জানাবো, অবিলম্বে আমাদের টেলিভিশন সহ সকল গণমাধ্যমের জন্য ওয়েজ বোর্ড গঠন করা হোক এবং তা বাস্তবায়ন করা হোক। এবং সেজন্য আমাদের নেতৃবৃন্দকে আরো কর্মসূচি দিতে হবে। আমরা মনে করি যে সাংবাদিকদের, আমরা যে বিগত ফ্যাসিবাদের সময় সাংবাদিকরা যে নির্যাতন অত্যাচারের শিকার হয়েছে, এখনো যে আমরা সে থেকে রক্ষা আছে তা নয়। আমাদের সাংবাদিকদের ন্যূনতম বেতন 40,000 টাকা করতে হবে। আমরা জানি যে একটা সরকারি অফিসের পিয়নের বেতনও কিন্তু প্রায় 38-40,000 টাকা। তাহলে কেন আমার একজন সাংবাদিক ভাইয়ের এত বড় জাতীয় গুরুত্বপূর্ণ যারা দায়িত্ব পালন করেন তাদের বেতন কেন কমপক্ষে 40,000 টাকা হবে না? সেটাও আমি এই সমাবেশ থেকে দাবি জানাতে চাই। আমি আমাদের সাংবাদিক সমাজের প্রতি যারা আজকে এখানে নেতৃবৃন্দ উপস্থিত আছেন তাদেরকে যে ওনারা যে আন্দোলন সংগ্রাম করবেন, সেই আন্দোলন সংগ্রাম যে ঘোষণা করবেন, সেই প্রত্যেকটি কর্মসূচিতে অংশগ্রহণ করবার প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের এই সমাবেশ শুধু ঢাকা সাংবাদিক, ফেডারেল সাংবাদিক নয়, দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন, রংপুর সাংবাদিক ইউনিয়ন, বগুড়া সাংবাদিক ইউনিয়ন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন সহ সারা বাংলাদেশের সাংবাদিক ইউনিয়ন আজকে একই সময় এই প্রোগ্রাম চলছে, এই বিক্ষোভ সমাবেশ, আমাদের এই সমাবেশ চলছে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে সাংবাদিক অধিকার আন্দোলনের আরেকজন সাংবাদিক নেতা, জনপ্রিয় মুখ সাংবাদিকদের বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি জনাব খায়রুল বাশার। জনাব বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে 36 দফা অধিকার আদায়ের লক্ষ্যে আজকে আয়োজিত আজকের এই সমাবেশের বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব শহীদুল ইসলাম, উপস্থিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব জনাব কাদের গনি চৌধুরী সহ সাংবাদিক নেতৃবৃন্দ এবং আমার সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে এখানে উপস্থিত হয়েছি গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের বিদায়ের পর সাংবাদিক সমাজ বৈষম্য বিলুপ্ত করে বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা অনেকেই বেকার হয়ে গিয়েছিলাম, অনেকে জেল জুলুমের শিকার হয়েছিলেন। জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব, আমি এই গণমাধ্যম কমিশনের একজন সদস্য ছিলাম। আমরা 56টি সভায় মিলিত হয়ে একটি সুপারিশমালা সরকারের কাছে পেশ করেছিলাম, কিন্তু আশ্চর্যের বিষয় যে এই সুপারিশমালা ইতিমধ্যে আপনারা আব্দুল ভাইয়ের বক্তব্য শুনেছেন, আমাদের অন্যান্য নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন। আমি এই কথাটি বলতে চাই, বোতলের লেবেল পরিবর্তন হয়েছে, বোতলের ভিতরে যা ছিল তাই রয়েছে, যার জন্য আজকে আব্দুল আহমদের দীর্ঘ সময় 1 বছরের পরিশ্রমের ফসল যখন মন্ত্রণালয় জমা দিয়েছে তখন সেটা আর সূর্যের আলো দেখছে না। বন্ধুরা আমার, সাগররুনি হত্যা সম্পর্কে আমি এই কথাটি বলতে চাই,
সম্মিলিত ভাষাজীবী পরিষদের জুলাই বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে সাগররুনির পরিবারের সাথে আমরা যোগাযোগ করেছিলাম। ওই পরিবার থেকে অত্যন্ত কান্না জড়িত কণ্ঠে তারা এই কথাটি জানিয়েছিলেন, দীর্ঘ 13 বছর আমরা অনেকভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছি, অনেকের অনেক অবক্তব্য শুনেছি, অনেক আশ্বাস পেয়েছি, কিন্তু বর্তমান সরকার পরিবর্তিত সরকারের 1 বছর অতিবাহিত হলো, সাগররুনি হত্যার বিচারে কোনো কুল কিনারা দেখছি না, কোনো আলো দেখছি না। সুতরাং আমাদেরকে নিয়ে আর রাজনীতি করার দরকার নেই। আমরা যেভাবে আছি, আমরা এই বিচার কোনোদিন পাবো না, এটা আমরা এখন বিশ্বাস করতে শুরু করেছি। ভাইরা আমার, কত খবর থেকে, কত হতাশা থেকে এই কথাটি বলছেন। আজকে যারা সরকারে বসে আছেন তারা কিন্তু আপনি সরকারে আসেননি, যারা আজকে উপদেষ্টা তারা আপনি উপদেষ্টা হননি। দীর্ঘ 16 বছরের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছিল, 5 আগস্ট সৃষ্টি হয়েছিল। 5 আগস্টের ফসল আপনারা। এই অবস্থা আমরা মানতে চাই না, মানতে পারবো না, সাংবাদিক সমাজ মানবে না। আমি একদম না বাড়িয়ে শুধু এখানে বলতে চাই, সাংবাদিকরা আজকে রাস্তায় নেমেছে, সুতরাং চাল বাহানা না করে সাংবাদিকদের দাবি দেওয়ার প্রতি সম্মান দেখিয়ে সাংবাদিকদের দাবি মেনে নিন। অন্যথায় সাংবাদিকরা দাবি দেওয়া আদায় না করে ঘরে ফিরে যাবে না, রাজপথে আসি, রাজপথে থাকবো, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আন্দোলন করেছেন মরহুম আলম গাজী, আন্দোলন করেছেন কাদের গণি চৌধুরী, শহীদ ইসলাম সহ ঢাকা সাংবাদিক ইউনিয়ন। আমদানি করে বিভিন্ন হাউসে বসাবেন, বিভিন্ন পদে বসাবেন, প্রশাসনে বসাবেন, এগুলি মেনে নেওয়া হবে না। চরম জবাব দেওয়া হবে, চরম জবাব পাবেন। প্রেস ক্লাবে লাঞ্ছিত হবেন, রাস্তায় লাঞ্ছিত হবেন। সাংবাদিকরা এখনো চুপ করে আছেন, অপেক্ষা করেন। প্রিয় নেতৃবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সভাপতি, যিনি বাংলাদেশের সর্বমহলের সর্বস্তরের সাংবাদিকের প্রিয় মুখ, সাংবাদিক নেতা জনাব ওবায়দুর রহমান শাহীন, এবং তিনি ভোরের আকাশের সম্পাদক। সম্মানিত আজকের সভার সভাপতি, উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের কাছে এখানে লিখিত 39 দফা অথবা 38 দফার একটা কাগজ দেয়া হয়েছে। এর সাথে আর 1 দফা যোগ হবে, কিন্তু যা যোগ হবে না তার প্রতিবাদ আমরা এখান থেকে করতে চাই। আমরা যা যোগ হয়নি আপনাদেরকে জানাতে চাই, রাস্তার ভুইভর অনেকগুলো সংগঠনকে, অনেকগুলো পেশাজীবী সংগঠনকে জুলাই সনদ অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছে। রাস্তায় গত 15.5 বছর ধরে আন্দোলন করে একমাত্র সংগঠন, টানা যারা 15.5 বছর আন্দোলন করেছে, সেটা হলো বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং সাংবাদিকদের সংগঠনগুলো। সেই সাংবাদিকদের কোনো সংগঠনকে জুলাই সনদে দাওয়াত দেওয়া হয়নি। ভেবেছেন এর বিচার হবে না, সেটা আমরা হতে দেব না। আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি দেখা করতে গিয়েছিলেন আমাদের মন্ত্রণালয়ে বসা উপদেষ্টার সাথে। তাদেরকে 2 ঘন্টা তার গেটের বাইরে রাখা হয়েছে, গেটের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। ভেবেছেন এই 39 দফার সাথে এই 2টা যোগ হবে না, এইটা আমরা হতে দেব না। আন্দোলনের পরে আমরা ভেবেছিলাম আমাদের লোকজনকে আমাদের পেশাদারিত্বের সংগঠনগুলোকে নিয়োগ দেওয়া হবে। সেখানে আপনাদের প্রিয়জন, প্রিয় মুখ, কিংবা আমি একটা কথা বলি যে বিড়ি খাওয়ার আড্ডার যে সহযোগী সদস্য, তাদেরকে নিয়োগ দিয়েছেন। বিএসএস তার অন্যতম উদাহরণ। এই যে বিএসএস অনৈতিকভাবে নিয়োগ দিয়েছেন, সেখানে কোটি কোটি টাকা লুটপাট হচ্ছে। আমাদের এই দাবির সাথে কিন্তু এটাও যোগ হবে। ভাববেন না যে এগুলোর বিচার আমরা এই দেশে হতে দেব না। আমরা চাই এর বিচার আমরাই করবো এই দেশে। বেশিরভাগ কিছু উৎখাত করেছি, আপনাদের উৎখাতের জন্য কিন্তু আমরা রাস্তায় নামতে চাইনি। গত 1 বছর 3 মাস অন্তত ভেবেছিলাম, অপেক্ষা করেছি, ধৈর্য ধরেছি যে আপনাদের বোধোদয় হবে, সাংবাদিকদের সাথে সাংবাদিকদের দাবি দেওয়া নিয়ে আপনারা বসবেন, কিন্তু আজকের পর্যন্ত বসেন নাই। 1 বছর 3 মাস হতে চলেছে। প্রধান উপদেষ্টার সাথে আমরা দেখা করার জন্য অনেকবার যোগাযোগ করেছি, কথা বলেছি, কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত সময় দেওয়া হয়নি।
কিন্তু কি দেখলাম গতকালকে এর আগে এমন সব ব্যক্তিদের সাথে তিনি দেখা করছেন, মিডিয়ায় এটা আসতেছে যে আমাদেরকে লজ্জায় ফেলতেছে, যাদের সাথে ফেসিবাদের সম্পর্ক তারাই এখন প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে পারতেছেন। আমাদের কি অপরাধ? আমরা পাই করে 39 দফা এবং আমাদের সাথে যে বিরোধগুলো করা হয়েছে তার প্রত্যেকটা হিস্সা আমরা আপনাদের কাছ থেকে হয় বুঝে নিব, নয় আপনাদের জন্য কিন্তু আমরা রাস্তায় নামার জন্য প্রস্তুত আছি। আমাদেরকে আর রাস্তায় নামতে যাতে না হয় এই পদক্ষেপ অতি দ্রুত নেন। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য শেষ করে দিয়েছি। একটা তথ্য শুধু আপনাদের জানাবো, আমাদের গত 25 অক্টোবর নির্বাহী কমিটির একটা সভা হয়েছে। সেই সভা থেকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রেসিডেন্ট পদকে ভারমুক্ত করা হয়েছে। এখন যিনি আছেন তিনি পূর্ণাঙ্গ সভাপতি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। জাতীয় প্রেস ক্লাবের বারবার ব্যবস্থা কমিটির নির্বাচিত একজন নেতা, ঐতিহ্যবাহী ঢাকা সাংবাদিক ইউনিয়নের দুইবারের বিপুল ভোটে নির্বাচিত সভাপতি, বাংলাদেশ সম্মিলিত প্রশাসনিক পরিষদের সাবেক মহাসচিব, বর্তমান কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সর্বোচ্চ ভোটে নির্বাচিত মহাসচিব, জনপ্রিয় সাংবাদিক নেতা এবং জননেতা জনাব কাদের গনি চৌধুরী, জনাব কাদের গনি চৌধুরী। আজকে এই সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন। একটু আগে যার বক্তব্য শুনলাম, আমাদের প্রিয় নেতা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি জনাব ওবায়দুর রহমান শাহীন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সুযোগ্য সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামের নেতা জনাব খুরশিদ আলম, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক, আমাদের দাবি আদায়ের আন্দোলনের প্রত্যেকটি লড়াই সংগ্রামে যিনি সামনের সাথী থেকে নেতৃত্ব দিয়েছেন সৈয়দ আফজাল আহমেদ, উপস্থিত আছেন জাহাঙ্গীর আলম প্রধান, ঢাকা সাংবাদিকের সাবেক সাধারণ সম্পাদক, উপস্থিত আছেন বিএফিজের সহসভাপতি খালিল বাশার ভাই, ফটো জালসের সভাপতি ও বিএফিজের সহসভাপতি জনাব এ কে মহসিন সহ আমাদের পাশে জমাল ভাই সঞ্চালক, আমাদের অনেকে এখানে উপস্থিত আছেন, বিউজি এবং ডিউজের নেতৃবৃন্দ, সাংবাদিক সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। বন্ধুরা আমার, আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে সাংবাদিকদের বিভিন্ন দাবি নিয়ে রাজপথে লড়াই সংগ্রাম করছি। ফ্যাসিবাদী সরকারের আমলে 16 বছরেই আমরা খুব কম সময়ে রাস্তার বাইরে ছিলাম। আমরা আশা করেছিলাম ফ্যাসিস্ট সরকারের পতনের পর, হাসিনা পালিয়ে যাওয়ার পর আমাদের সাংবাদিকদের রাস্তায় নামতে হবে না। দুর্ভাগ্যজনক হলো সত্য, আগে যে অবস্থা ছিল তার কোনো পরিবর্তন আমরা খুব একটা দেখতে পাচ্ছি না। এখন হয়তো ফ্যাসিস্টের দালালরাই একটু গুটিয়ে গেছেন, আমরা একটু কথা বলতে পারছি, এর বাইরে আমাদের কোনো দাবি দাওয়াগুলো পূরণ করা হয়নি। আমরা এইখানে দাঁড়িয়ে সরকার আসার পরও বারবার সমাবেশ করেছি, তাদেরকে আহ্বান জানিয়েছি, তারা মোটো কর্ণপাত করেনি। এরা হাসিনার পথেই হাঁটছে বর্তমান সরকার। আমরা এর নিন্দা জানাই। আমরা আজকের এই সমাবেশ থেকে আমাদের 39 দফা দাবি উপস্থাপন করছি, যেটি আমাদের সাংবাদিকদের দাবি। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সংবাদ সংস্থা, আমাদের অনলাইন রেডিও, টেলিভিশন এবং মাল্টিমিডিয়ার সাংবাদিকদের জন্য যেমন এখানে মালিকদের যে পক্ষে যায় এমন দাবিও আছে। আমরা সেই দাবিগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমাদের 39 দফা দাবির মধ্যে 1 নম্বর দাবি হচ্ছে নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া নীতি কার্যকর করতে হবে। আপনারা জানেন যে নবম ওয়েজ বোর্ড কার্যকর হলো, বাংলাদেশের অধিকাংশ গণমাধ্যমে নবম ওয়েজ বোর্ড কার্যকর হয়নি। নবম ওয়েজ বোর্ড কার্যকর হয়েছে বলে সাংবাদিকদের নবম ওয়েজ বোর্ডের বেতন না দিয়ে নবম ওয়েজ বোর্ড দেখে বিজ্ঞাপন নেওয়া হচ্ছে। আমরা সুস্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, ওয়েজ বোর্ড দিবেন না, পত্রিকা চালাতেই আমরা দেব না। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে অবিলম্বে স্বাধীন ও কার্যকর তথ্য কমিশন গঠন করতে হবে। এখন একটা তথ্য কমিশন আছে, তদন্তবিহীন তথ্য কমিশনের কোনো কাজ আপনারা জানেন
কিনা আমি জানি না। এজ এ বিরোধীর নেতা হিসেবে তাদের কি কাজ, আমি এখন কি কাজ করছেন তা আমার জানা নেই। আমাদের তৃতীয় দাবি হচ্ছে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, রেডিও, সংবাদ সংস্থা, অনলাইন ও মাল্টিমিডিয়ার জন্য নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং দশম ওয়েজ বোর্ড গঠন করতে হবে। দীর্ঘদিন ধরে সাংবাদিকের জন্য নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের কথা বলা হলো, কার্যত তা হচ্ছে না। অধিকাংশ সংবাদ মাধ্যম নবম ওয়েজ বোর্ড মাধ্যমে নবম ওয়েজ বোর্ড কার্যকর হয়নি, অথচ দ্রব্যমূল্য উদ্যোগতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়েই চলেছে। তাই বর্তমান সরকারকে দ্রুত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং দশম ওয়েজ বোর্ড গঠনের বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আমাদের 4 নম্বর দাবি হচ্ছে সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন করতে হবে। একইভাবে সংবাদপত্রের স্বাধীনতাকেও যে কোনো মূল্যে রক্ষা দিতে হবে। আইনি কাঠামো দ্বারা সুরক্ষা না দিলে সাংবাদিক সমাজ প্রতিনিয়ত রাষ্ট্রযন্ত্র দ্বারা নিগৃহীত হতে থাকবে এবং বর্তমান সময়ে প্রতিনিয়ত তাই হচ্ছে। 5 নম্বর, সাংবাদিকদের সাপ্তাহিক ছুটি 2 দিন করতে হবে। সরকারি প্রতিষ্ঠানগুলোতে সপ্তাহে 2 দিন ছুটি ভোগ করে, অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানেও সরকারি ছুটি 2 দিন চালু আছে, কেবল সাংবাদিকদের ক্ষেত্রে 1 দিন। আবার সাপ্তাহিক ছুটিতে কাজ করলে তার জন্য ওটিও পান না। আমরা সংবাদপত্রে 2 দিনের ছুটি দাবি করছি। 6 নম্বর, সাংবাদিক হত্যা, হয়রানি এবং নির্যাতন বন্ধ করতে হবে। সাংবাদিক দম্পতি সাগর রুনিসহ সাংবাদিক হত্যার দ্রুত বিচার সম্পন্ন করতে হবে। 7, সংবাদ মাধ্যমের স্বাধীনতা বিরোধী সকল কালা কানুন বাতিল করতে হবে। 8, আইন অনুযায়ী সাংবাদিকের ন্যায্য পাওনা আদায়ের জন্য পৃথক শ্রম আদালত স্থাপন করতে হবে। সাংবাদিকতা করতে গিয়ে সাংবাদিকরা নানাভাবে হয়রানি ও মামলার শিকার হন, আর এসব মামলা গাড়ি নিয়ে কোর্টের বারান্দায় ঘুরতে হয় সাংবাদিকদের। থানা বা কোর্ট নয়, সংবাদ সংক্রান্ত সকল মামলা শ্রম আদালতে নিষ্পন্ন করতে হবে। 9, সংবাদপত্র, সংবাদ সংস্থা, রেডিও, টেলিভিশন, অনলাইন মাল্টিমিডিয়ার জন্য একটি সমন্বিত জাতীয় সংবাদ মাধ্যম নীতিমালা প্রণয়ন করতে হবে। এই সমন্বিত নীতিমালার আওতায় প্রতিটি ভিন্ন গণমাধ্যমের জন্য ভিন্ন নীতিমালা থাকবে। অনেক নীতিমালা প্রণয়ন না করে একটি পূর্ণাঙ্গ সমন্বিত নীতিমালা প্রণয়ন করা হলে সেটি প্রয়োগ করা ও মেনে চলা সহজ হবে। 10 নম্বর, সংবাদপত্র, অনলাইন, টেলিভিশন, রেডিও, সংবাদ সংস্থা ও মাল্টিমিডিয়ার জন্য অভিন্ন ওয়েজ বোর্ড করতে হবে। বর্তমান প্রিন্ট মিডিয়ার জন্য ওয়েজ বোর্ড থাকলেও টেলিভিশন, অনলাইনের কোনো ওয়েজ বোর্ড নেই। তাই টেলিভিশন সাংবাদিকদের চাকরি শেষে খালি হাতে ফিরতে হয়, এটা অমানবিক। আমরা তাই টেলিভিশনের জন্য বা অনলাইনের জন্য অভিন্ন আমরা ওয়েজ বোর্ড দাবি করছি। 11, রাষ্ট্রীয় প্রশাসনের সব স্তরে এবং আইন প্রণয়ন ও নীতি নির্ধারণে সাংবাদিক সমাজের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় কাঠামোতে সাংবাদিক সমাজের অংশগ্রহণ নিশ্চিত না হবে, ততদিন পর্যন্ত স্বাধীন সাংবাদিকও সম্ভব হবে না বলে আমরা মনে করি। 12, কথায় কথায় সাংবাদিকের চাকরিচ্যুত বন্ধ এবং ইতিমধ্যে চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল করতে হবে। 13, চাকরি থেকে অব্যাহতি নেওয়া অথবা অব্যাহতি প্রাপ্ত সাংবাদিকদের দেওয়া পাওনা 90 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। আপনারা জানেন অধিকাংশ পত্রিকা বছর পর বছর ঘোরায়, তারপরও দেওয়া পাওনা দেন না। 14, কোনো গণমাধ্যমে নিয়োগ 2400 পরিচয়পত্র ছাড়া এবং বিনা বেতনে কোনো সাংবাদিক অস্থায়ী বা চুক্তি ভিত্তিক নিয়োগ দিতে পারবে না। আপনারা জানেন বহু গণমাধ্যম সাংবাদিক নিয়োগ দেন, পরিচয়পত্র দেন না, নিয়োগপত্র দেন না, বেতন ধরেন না। এটা অমানবিক এবং এটা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সহ্য করবে না। 15, মফস্বল সাংবাদিকদের সম্মানজনক বেতন দিতে হবে। জেলা পর্যায়ে কিছু পত্রিকা বা টিভি চ্যানেল বেতন দিলে অধিকাংশ মিডিয়া হাউস উপজেলা প্রতিনিধি 1 টাকা বেতন দেয় না। উপরন্তু তাদের বিজ্ঞাপনের জন্য চাপ দেওয়া হয়, সংবাদে উপেক্ষা করে বিজ্ঞাপনকে প্রাধান্য দেওয়া হয়, নিয়মিত বিজ্ঞাপন দিতে না পারলে চাকরিচ্যুত করা হয়। এটা বন্ধ করতে হবে এবং সকল সাংবাদিককে বেতন দিতে হবে। চাকরি থাকলে তার বেতনও দিতে হবে। 16, 3 বছর সাংবাদিক হিসেবে কাজ করার পর ঢাকার বাইরের সাংবাদিকদের নিজস্ব প্রতিবেদক হিসেবে পদোন্নতি দিতে হবে। 17, সরকার ও গণমাধ্যম কর্তৃক দ্রুত সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন করতে হবে। আপনারা জানেন এখন যে যার ইচ্ছা যেভাবে পারে সেভাবেই নিয়োগ দেন, যার কারণে 8 পাস, 9 পাস, 6 পাস সবাই এখন সাংবাদিক বনে যান। এটা একটা শৃঙ্খলা ফিরিয়ে আনা দরকার বলে আমরা মনে করি। 18 বছরের শুরুতে আগের বছরের গড় মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সাংবাদিকদের বেতন বৃদ্ধি করতে হবে। অন্যান্য ভাতার কাছে অন্তত 2 বছর পর মুদ্রাস্ফীতির সামঞ্জস্য করে সেটা বিবেচনায় আনতে হবে। 19, পেশাগত দায়িত্ব পালন করে বিশেষ করে ঝুঁকিপূর্ণ অ্যাসাইনমেন্টে ক্যামেরা, ল্যাপটপ, মোটরসাইকেল, গাড়ি, মূল্যবান
যন্ত্রপাতি নষ্ট হলে প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। শারীরিক ক্ষতির জন্য দুর্ঘটনার বীমা থাকতে হবে। চিকিৎসার ব্যবস্থা মালিক পক্ষকে নিতে হবে। ঝুঁকিপূর্ণ অ্যাসাইনমেন্ট কাভারের জন্য প্রতিষ্ঠানকে অর্থ বরাদ্দ রাখতে হবে। সংবাদ কর্মীদের জন্য বিশেষ নিরাপত্তা সরঞ্জাম এবং দুর্ঘটনা ভাতার ব্যবস্থা থাকতে হবে। স্থায়ী সংবাদকর্মীদের জন্য দুর্ঘটনা বীমা ও চিকিৎসা বীমার ব্যবস্থা, জীবন বীমা, প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটির ব্যবস্থা করতে হবে। সংবাদকর্মীদের আইনি সহায়তার জন্য প্রতিষ্ঠানে আলাদা ব্যবস্থা রাখতে হবে। নারী সংবাদকর্মীদের জন্য উপযুক্ত পরিবেশ, বিশেষ করে তাদের জন্য আলাদা রেস্টরুমের ব্যবস্থা রাখতে হবে। 20 সাংবাদিকদের তৈরি প্রতিবেদনের কারণে যেসব ফৌজদারি মামলা আছে তা অবিলম্বে প্রত্যাহার বা বাতিল করতে হবে। 21 গণমাধ্যমের স্বাধীনতা সাহিত্য শাসন নিশ্চিত করতে আইনি কাঠামো তৈরি করতে হবে। 22 কোনো গণমাধ্যমকে গোয়েন্দা সংস্থা কোনো ধরনের নির্দেশনা দিতে পারবে না। 23 প্রত্যক্ষ পরোক্ষভাবে গোয়েন্দা সংস্থা দ্বারা কোনো সংবাদ মাধ্যম গণমাধ্যম পরিচালিত হতে পারবে না। 24 সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানগুলো তাদের ওয়েজ বোর্ড বাস্তবায়নের রিপোর্ট প্রতি 3 মাস অন্তর অন্তর সরকারের সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে। এটা বাস্তবায়িত হচ্ছে কিনা তা মনিটরিং করতে হবে। বিশেষ করে আমাদের আবেদন থাকবে প্রত্যেক সাংবাদিকের বেতন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে যেন পরিশোধ করা হয়, তাহলে সহজে বোঝা যাবে নবম ওয়েজ বোর্ড তারা কার্যকর করেছেন কিনা। 25 সাংবাদিক হিসেবে নিয়োগ পাওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক হতে হবে। সাংবাদিকদের একেবারে শুরুতে বেতন 35,000 টাকা হতে হবে এবং প্রতি বছর ইনক্রিমেন্ট দিতে হবে। 26 রেডিও টেলিভিশনের লাইসেন্স প্রদানের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিটিআরসিকে পুরোপুরি ঢেলে সাজাতে হবে। দলীয় বিবেচনা নয়, যোগ্যতাই হতে হবে লাইসেন্স প্রাপ্তির মূল ভিত্তি। 27 কোনো সাংবাদিক যতদিন পর্যন্ত দায়িত্ব পালন করার মতো শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকবেন, তার বিরুদ্ধে যদি আর্থিক দুর্নীতি, নৈতিক স্খলন জড়িত কোনো অভিযোগ প্রমাণিত না হয়, তাহলে তাকে অবসর দেওয়া যাবে না। আজকে আমাদের গণমাধ্যমগুলোর একটা বৈশিষ্ট্য চরিত্র হয়েছে, সিনিয়র হলে তাদেরকে যখন তারা একটু বেশি বেতন পান তাদেরকে চাকরিচ্যুত করা হয়। 28 সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়মিত বেতন পরিশোধ করতে হবে। 29 দেশে সংবাদ মাধ্যমের নিবন্ধন প্রক্রিয়া এখনো সেকালে রয়ে গেছে। কেউ যদি যথাযথভাবে সংবাদ মাধ্যমের নিবন্ধন পাওয়ার যোগ্য হয়, সেক্ষেত্রে দ্রুত সময়ে আবেদন নিষ্পত্তি করতে হবে। আবেদন প্রক্রিয়া অনলাইন ভিত্তি করতে হবে। নিবন্ধন পেতে হয়রানি, ঘুষ, দাবিসহ সব ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। পুলিশ ভেরিফিকেশনের নামে সংবাদ মাধ্যমের অবমূল্যায়ন ও হয়রানি বন্ধ করে যে কোনো এক জায়গায় সংবাদ মাধ্যমের নিবন্ধন সংক্রান্ত বিশেষ সেল রাখা যেতে পারে। ভেরিফিকেশন থেকে শুরু করে নিবন্ধন সবকিছু বিশেষ সেলের অভিজ্ঞ কর্মকর্তারাই দেখভাল করবেন। 30 চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর বর্তমানে প্রিন্ট পত্রিকার পথের সংখ্যক বিজ্ঞাপনের হার নির্ধারণ করে থাকে। এখানে অনেক শুভঙ্করের ভাগে রয়েছে। যেসব পত্রিকা দৈনিক 500 কপি ছাপা হয়, সেই সব পত্রিকাকে লাখ লাখ কপি দেখিয়ে বিজ্ঞাপনের রেট পরিশোধ করা হয়। এটা বন্ধ করতে হবে। প্রকৃত যে পত্রিকার সেই ধরনের সার্কুলেশন সেটা দেখিয়ে তাদেরকে সে হারে বিজ্ঞাপন দিতে হবে। 31 সংবাদ মাধ্যমের বিজ্ঞাপনের বাড়াতে হবে। 900 টাকার রেট দিয়ে এখনকার সংবাদ মাধ্যমকে টিকে রাখা প্রায় অসম্ভব। এখনকার মুদ্রাস্ফীতি বিবেচনায় রেট আরো অন্তত 50% বাড়াতে হবে। একই কথা রেডিও, টেলিভিশন, অনলাইনের মাধ্যমেও প্রযোজ্য হবে। সব মিডিয়ার জন্য বাস্তবসম্মত বিজ্ঞাপন নীতিমালা করতে হবে। 32 রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ সংবাদ সংস্থাকে সরকারের নিয়ন্ত্রণ মুক্ত রাখতে হবে। ঠিক তেমনি কর্পোরেট প্রতিষ্ঠান বা ব্যক্তি মালিকাদের টিভি, রেডিও, সংবাদপত্রকেও মালিকের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থের প্রভাব থেকে মুক্ত করার একটা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। 33 কথায় কথায় সংবাদ মাধ্যমের ডিক্লারেশন বাতিল বন্ধ করতে হবে। সরকার কোন সংবাদ মাধ্যম বন্ধুকলকে সরকারকে অন্তত 6 মাস ওই মিডিয়া সকল কর্মকর্তা কর্মচারীদের, সাংবাদিক কর্মকর্তা কর্মচারীদের বেতন বহন করতে হবে। আপনি হঠাৎ করে পত্রিকা বন্ধ করে দেন, মালিকরা বেতন দেয় না, সাংবাদিকের রাস্তায় রাস্তায় ঘুরতে হয়। 33 কথায় কথায় 34 নির্বাচন কমিশন নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক গণমাধ্যম কর্মীদের জন্য যে নীতিমালা প্রণয়ন করছে তা আমরা মনে করি গণমাধ্যমের স্বাধীনতা ও নাগরিক
সাংবাদিকের নির্বাচনী তথ্য জানার অধিকার সংকুচিত করবে। বিশেষ করে নির্বাচনের সংবাদ সংগ্রহে গণমাধ্যম কর্মীদের অবাধ চলাচল পর্যবেক্ষণ তথ্য প্রাপ্তির ক্ষেত্রে এটি একটি অনাকাঙ্ক্ষিত প্রতিবন্ধকতা তৈরি করবে। আমরা অবিলম্বে এই নীতিমালা সংশোধনের দাবি জানাচ্ছি। প্রতি নিউজপ্রিন্টের আমদানি শুল্ক 2%, বর্তমানে যেটা 5% করা হয়েছে, ভ্যাট 15% 5%, অগ্রিম আয়কর 5%, অগ্রিম কর 5% থেকে কমিয়ে ন্যূনতম 1% এবং সংবাদপত্র শিল্পকে সেবামূলক শিল্প হিসেবে বিবেচনা করে কর্পোরেট ট্যাক্স সর্বনিম্ন নির্ধারণ অথবা অবলোপন করতে হবে। সামগ্রিক মিডিয়াকে শিল্প ঘোষণা করে এই শিল্পের বিকাশে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারি বিজ্ঞাপনের বিল দ্রুত সময়ের মধ্যে দেওয়ার পরিশোধের ব্যবস্থা করতে হবে। এছাড়া বিগত দিনে আমরা দেখেছি সরকার পছন্দ মতো সংবাদ না করলে বিভিন্ন প্রতিষ্ঠানকে হুমকি দিয়ে বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়েছে। সংবাদের কারণে কোনো মাধ্যমের বিজ্ঞাপন বন্ধ করাকে অপরাধ হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে। 37 সাংবাদিকতাকে বাধাহীন করতে হবে। সাংবাদিকের জন্য ভয় ডরহীন পরিবেশ তৈরি করতে হবে। মব জাস্টিসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। 38 রাজনৈতিক দলগুলোর কাছে নির্বাচনী ইশতেহারে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছে সভা থেকে। 39 নম্বর যেটা আপনাকে সংযুক্ত করে নেবেন। আপনারা জানেন ফ্যাসিবাদী সরকারের আমলে শেখ হাসিনা সরকারের রোশানলে পরে বহু সংবাদপত্র বন্ধ হয়ে গেছে, বহু সাংবাদিক বেকার হয়ে গেছেন, এমনকি বেকার অবস্থায় বহু সাংবাদিক মারা গিয়েছেন, নির্যাতনে বহু সাংবাদিক মারা গিয়েছেন। আমরা আজকের এই সমাবেশ থেকে শেখ হাসিনা সরকারের আমলে যেসব সাংবাদিককে হত্যা করে হয়েছে সেই সব সাংবাদিককে ক্ষতিপূরণ প্রদান, যেসব সাংবাদিক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং যেসব গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে সেই সব গণমাধ্যমকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছি। আমাদের এই দাবিগুলো অত্যন্ত ন্যায্য, আমাদের এই দাবিগুলো অত্যন্ত যৌক্তিক। আমরা আশা করছি এই দাবিগুলো সরকার মেনে নেবেন এবং যেসব কাজগুলো গণমাধ্যম মালিকদের আছে তারা সেই দাবিগুলো মেনে নেবেন। অন্যথায় আমাদের আজকের এখান থেকে যে আন্দোলন শুরু হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত 39 দফা আমরা বাস্তবায়ন করতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই চলবে, চলতেই থাকবে। বন্ধুরা আমার, আমরা এমন একটি পরিবর্তিত সংবাদ মাধ্যম চাই যেখানে একজন সাংবাদিক কোনো পক্ষের চাপ ছাড়াই ঘটনার গভীরে গিয়ে সত্য তুলে ধরতে পারবেন, যে এখানে অনুসন্ধানে হবে সত্যের সমাহার আর দায়িত্ববোধ হবে সাংবাদিকতার মূল শক্তি। সেই লক্ষ্য নিয়ে আমরা মাঠে নেমেছি 39 দফা নিয়ে। আপনারা আমাদের পাশে থাকবেন। সাংবাদিক অতীত কখনো রাজপথের নামে বিফলে তারা ফিরে আসেনি, তার ব্যর্থ হয়ে ফিরে আসেনি। আমাদের বিশ্বাস আপনারা যদি আজকের মতো আমাদের লড়াই সংগ্রামে আমাদের পাশে থাকেন, ইনশাল্লাহ আমরা দাবি আদায় করতে পারবো, দাবি আদায় করে ছাড়বো। আপনাদের সবাইকে অগণন ধন্যবাদ। বিশেষ অতিথি, সাংবাদিক নেতৃবৃন্দ, সাংবাদিক সহকর্মী ভাই এবং বোনেরা, আমি কারো নাম ধরে সম্বোধন করলাম না, কারণ দীর্ঘ সময় যাবৎ আপনারা এখানে এই অনুষ্ঠানটি কভার করার জন্য অপেক্ষা করেছেন এবং আমাদের ভাইয়েরা দীর্ঘ সময় দাঁড়িয়ে রয়েছেন। আমি সবাইকে প্রথমে ধন্যবাদ জানাতে চাই এবং এই 39 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকে আমাদের যে সমাবেশ শুরু হয়েছে সেই সাথে আমি 1-2টি কথা বলতে চাই। যে আপনারা জানেন আমরা সাগররুনি হত্যার বিচারের দাবির কথা বলেছি, কিন্তু যাদের রক্তের বিনিময়ে এই সরকার গঠিত হয়েছে তাদের মধ্যে আমাদের 5 জন সাংবাদিক ভাই ছিলেন। তাহির জামান প্রিয়, হাসান মেহেদি, TM তোরাব আলী সহ 5 জন সাংবাদিক এখানে শহীদ হয়েছেন এবং অসংখ্য সাংবাদিক আহত হয়েছেন। এই নতুন বিপ্লবী সরকার গঠন হয়েছে, যে অন্তর্বর্তী সরকার যাদেরকে বলি, সেই সরকার গঠনের পিছনে আজকে আমাদের সাংবাদিকদের রক্ত রয়েছে। আমরা ধরে নিয়েছিলাম যে এই নতুন সরকার দেশে সংস্কার করবেন, একই সাথে গণমাধ্যমের সংস্কার করবেন। গণমাধ্যমের সংস্কারের পরে সাংবাদিকরা দীর্ঘদিন যাবৎ যে বৈষম্যের শিকার, যে জুলুমের শিকার, সেই জুলুম থেকে, সেই বৈষম্য থেকে সাংবাদিকদেরকে মুক্ত করবেন। আমরা দেখলাম সেই বৈষম্য দূর করবার কথা বলে সরকার একটি গণমাধ্যম সংস্কার কমিশন করলেন, যার ব্যাপারে বক্তব্য দিয়েছেন আমাদের সৈয়দ আফজাল আহমেদ ভাই।
সেই গণমাধ্যম সংস্কার কমিশন একটা প্রস্তাবনা পেশ করেছে, সেই প্রস্তাবনার প্রতি কোনো কর্ণপাত করেনি। আমরা প্রথমেই বলেছিলাম যখন এই গণমাধ্যম সংস্কার কমিশন করা হয়, এই সংস্কার কমিশন দিয়ে গণমাধ্যমের কোনো সংস্কার তো হবেই না, সাংবাদিকদের কোনো দাবি দেওয়া আদায় হবে না। কারণ হচ্ছে যখন এই গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হয় তখন এই গণমাধ্যমের মূল স্টেক হোল্ডার যাদের আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে সাংবাদিকদের যে অর্জন সেটি হয়েছে, এতদিনে সাংবাদিকরা যে ওয়েজ বোর্ড পেয়েছে, সাংবাদিকরা যে আবাসনের ব্যবস্থা পেয়েছে, যার ব্যবস্থা করেছে এই সাংবাদিক ইউনিয়ন, সেই সংস্কার কমিশনের মধ্যে এনজিও কর্মীদের নিয়ে সংস্কার কমিশন গঠন করা হয়েছে। সাংবাদিক ইউনিয়নের কোনো নেতৃবৃন্দকে সেই সংস্কার কমিশনে রাখা হয়নি। তখনই বলেছি এই সংস্কার কমিশন দিয়ে কোনো সংস্কার হবে না, ঠিক তাই হয়েছে। আজকে যারা এই গণমাধ্যমের সম্পর্কিত যে মন্ত্রণালয়টি রয়েছে, তথ্য মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের দায়িত্বে যাকে দেওয়া হয়েছে, এর আগে যাকে দেওয়া হয়েছিল, তারা একটি আমি বলবো যে অতর্ক কাজগুলো করেছে, যার জন্য আজকে আমাদের সাফার করতে হচ্ছে। আজকে গণমাধ্যমের কোনো সংস্কার হয়নি, সাংবাদিকদের কোনো দাবি দেওয়া আদায় হয়নি। 5 জন সাংবাদিক নিহত হয়েছে, অনেক সাংবাদিক আহত হয়েছে। এই নিহত সাংবাদিকদের হত্যার বিচারের জন্য যে ন্যূনতম ব্যবস্থাটুকু করা কথা ছিল, সেই ব্যবস্থা তো দূরের কথা, সেই তদন্ত কমিশন করা হয়নি এবং তদন্ত করা হয়নি সাংবাদিকরা কার গুলিতে নিহত হয়েছে, এজন্য কে দায়ী, সেই দায়ী ব্যক্তিদেরকেও খুঁজে বের করার কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এজন্য আমরা এই তথ্য মন্ত্রণালয়কেও ধিক্কার জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা বলতে চাই যে দাবিগুলো আমাদের কাছে রয়েছে, যে প্রত্যেক 5 বছর অন্তর অন্তর সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন আপডেট হয়, কিন্তু আমাদের ওয়েজ বোর্ড গঠন করার কথা ছিল প্রতি 5 বছর অন্তর অন্তর। নবম ওয়েজ বোর্ড গঠন করা হয়েছে, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের কথা বলা হয়েছে, সেখানে নানা ধরনের সংকট তৈরি করে রাখা হয়েছে, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন হয়নি। আজকে আমরা বলতে চাই এই সরকারের যে কয়দিন সময় আছে, অবিলম্বে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং 10ম ওয়েজ বোর্ড গঠন করতে হবে। এটি যদি গঠন না করতে পারেন তাহলে অবিলম্বে আপনারা পদত্যাগ করে, আপনাদের এই দায়িত্বহীনতার কারণে পদত্যাগ করে ঘোষণা দিয়ে যান যে আমরা সাংবাদিকদের কোনো দাবি পূরণ করতে পারিনি, কোনো সংস্কার করতে পারিনি, সুতরাং এই ব্যর্থতার জন্য আমরা আজকে পদত্যাগ করলাম। প্রিয় উপস্থিতি, আজকে আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই দাবিগুলো নিয়ে আপনারা দীর্ঘ সময় এখানে আমাদের বক্তব্যগুলো শুনেছেন এবং গণমাধ্যমে সেই বক্তব্যগুলো তুলে ধরবেন এবং সাংবাদিকদের যে দাবি দেওয়া, এই দাবি দেওয়া আদায়ের আগ পর্যন্ত আমরা মাঠে থাকবো, সেই ঘোষণাটিও এখান থেকে দেওয়া হয়েছে। আমরা আবারও সর্বশেষে বলতে চাই যে এই দাবি দেওয়া আদায় হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ থেকে উঠে যাব না। আমরা বলেছি যে এই 5 জন সাংবাদিক হত্যা সহ যে এই সরকার, বিগত সরকারের আমলে যে 59 জন এবং এই 5 জন সহ 64 জন সাংবাদিক নিহত হয়েছে, এই নিহত সাংবাদিকদের প্রত্যেকের হত্যার বিচার করতে হবে, প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং যে গণমাধ্যমগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল সেই গণমাধ্যমকে ক্ষতিপূরণ দিতে হবে এবং সাংবাদিকদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। সেই দায়িত্ব পালনে যদি ব্যর্থ হন তাহলে ওইখানে এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার অধিকার আপনাদের নেই। সুতরাং আসুন, আমরা এখানে রাজনীতি করি না, কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সাংবাদিকরা দীর্ঘদিন যে আন্দোলন করেছে, সেই আন্দোলন অনেকেই করেননি, আজকে উপদেষ্টা হয়েছেন। আপনারা কোথায় ছিলেন আমরা জানি। এই সংবাদ কর্মীরা সেই আন্দোলনের সময় তাদের জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে কাজ করেছে, সেই সংবাদগুলো পরিবেশন করেছে, আর আপনারা ঘরে ছিলেন, কখনো পালিয়েছিলেন। আমরা ধরে নেই যে এই আন্দোলনের নেতৃত্ব অনেকে দিয়েছেন, আপনারা উপদেষ্টা হয়েছেন, কিন্তু যারা মূল ভূমিকা পালন করেছে রাজপথে থেকে তাদেরকে ভুলে গিয়ে আপনারা আজকে এসি রুমে বসে আজকে আমাদের উপরে নির্দেশনা জারি করবেন, আমাদের অধিকারের দিকে আপনারা খেয়াল করবেন না, আর আমরা সেটা মেনে নেব, এটা হতে পারে না। সুতরাং সাংবাদিকদের আন্দোলন কখনো ব্যর্থ হয়নি, আমরা এই আন্দোলনে ব্যর্থ হতে দেব না। আসুন, আমাদের দাবি দেওয়া আদায় করে আমরা ঘরে ফিরবো, সেই প্রত্যাশা রেখে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।